أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা আলোচনা করছিলাম এ পর্যন্ত 389 ধারা পর্যন্ত। মনে আছে? আজকের চ্যাপ্টার নতুন চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ। দস্যুতা এবং ডাকাতি 390 ধারা থেকে 402 ধারা পর্যন্ত। 390 থেকে 402 ধারা পর্যন্ত আমরা পরে আলোচনা করব। আগে আমরা 299 ধারা থেকে 389 ধারা পর্যন্ত আগে রিভিশন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 299 ধারা 16তম অধ্যায়। 299 ধারা থেকে 311 ধারা পর্যন্ত মানবদেহ সংক্রান্ত অপরাধ। তারপরে এই অধ্যায়েরই আছে আপনার মোটামুটি 377 ধারা পর্যন্ত 16তম অধ্যায়ের অপরাধ। 299 ধারা বলা হয়েছে অপরাধজনক নরহত্যা। 300 খুন। 301 খুন করব এক ব্যক্তিকে, খুন হয়ে গেল অন্য ব্যক্তি, অপরাধ 301 ধারায়। 302 ধারায় খুনের শাস্তি। 303 ধারায় যাবজ্জীবন। অপরাধে অপরাধী হওয়ার পর যদি কোনো ব্যক্তি নতুন করে কোনো ব্যক্তিকে যদি খুন করে বা মার্ডার করে, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 303, অর্থাৎ অতিরিক্ত দণ্ড হবে। 304 ধারায় বলা হয়েছে অপরাধজনক নরহত্যা বা অপরাধজনক প্রাণহানি বা দণ্ডার্হ নরহত্যার শাস্তি। 304 ধারা। ধারা 304 এর কতে বলা হয়েছে অবহেলা আচরণের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে শাস্তি। 304 এর 304 এর খতে বলা হয়েছে গাড়ি চালনার মাধ্যমে অথবা অশ্ব চালনার মাধ্যমে দ্রুত গতিতে অথবা বেপরোয়া গতিতে অথবা যে কোনো ভাবে আপনি গাড়ি চালান না কেন, সেই গাড়ি চালানোর ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে অপরাধ ধারা 304 এর খ। আর যদি গুরুতর জখম হয় তাহলে ধারা 338 এর ক। আর যদি সাধারণ জখম প্রাপ্ত হয় বা ভয়ভীতি যদি পায় বা ভয় পায় তাহলে অপরাধ ধারা 279। কত ধারা? 279। ধারা 305। 305 ধারায় বলা হয়েছে শিশু, উন্মাদ অথবা পাগল অথবা নেশাগ্রস্ত এই জাতীয় ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন তাহলে আপনার অপরাধ ধারা 305। 306 ধারায় বলা হয়েছে আপনি বড় কোনো ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় যদি সহায়তা করেন, অথবা দেখা গেল যে বয়স্ক কোনো ব্যক্তি, সুস্থ কোনো ব্যক্তি, এই জাতীয় কোনো ব্যক্তিকে যদি আপনি সহায়তা করেন, আত্মহত্যার ক্ষেত্রে যদি সহায়তা করেন তাহলে আপনার অপরাধ ধারা 306। ধারা 307 খুনের চেষ্টা। খুনের চেষ্টার শাস্তি বা খুনের উদ্যোগ গ্রহণ করার শাস্তি, বা আপনি কাউকে খুন করতে চাইলেন পারলেন না, খুনের যে চেষ্টা করলেন সেই চেষ্টার শাস্তি ধারা 307। ধারা 308 অপরাধজনক নরহত্যার শাস্তি। ধারা 309 আপনি আত্মহত্যা করতে চাইলেন কিন্তু আত্মহত্যা করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার অপরাধ ধারা 309। ধারা 310 ঠগ। ধারা 311 ঠগের শাস্তি। ধারা 312 থেকে ধারা 318 পর্যন্ত আপনার গর্ভপাতকরণ বা শিশুর জন্ম গোপনকরণ বা শিশুকে আপনার বর্জনকরণ বা পরিত্যাগকরণ এই সংক্রান্ত অপরাধ। ধারা 312 নারীর ইচ্ছা ইচ্ছা ব্যতীত নারীর ইচ্ছা ধারা 312 হলো নারীর সম্মতি সহকারে যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে ভ্রূণের ক্ষেত্রে এক ধরনের অপরাধ। আর যদি বাচ্চার বিচলন যদি বোঝা যায় যে বাচ্চা পেটের ভিতরে আছে বা বাচ্চা গর্ভে আছে তা যদি অনুভব করা যায় তাহলে আরেক ধরনের অপরাধ ধারা 312-তে। ধারা 313-তে বলা হয়েছে নারীর সম্মতি ব্যতি রেখে যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে অপরাধ ধারা 313। ধারা 314 নারীর সম্মতি থাক বা না থাক যে কোনো ক্ষেত্রেই যদি নারীর গর্ভপাত করানোর ক্ষেত্রে যদি নারীর মৃত্যু ঘটে তাহলে অপরাধ ধারা 314। ধারা 315-তে বলা হয়েছে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় তাহলে অপরাধ ধারা 315। ধারা 317-তে বলা হয়েছে শিশুকে বর্জনকরণ, অর্থাৎ 12 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি কোনো পিতামাতা
বা কোনো তত্ত্বাবধায়ক বা কোনো আইনগত কোনো অভিভাবক বা আইনানুগ কোনো অভিভাবক যদি কি করে, বর্জন করে বা পরিত্যাগ করে, তাহলে অপরাধ। ধারা 317। ধারা 318, শিশু জন্মগ্রহণ করছে, মারা গেছে, সেই শিশুর সেই মৃত শিশুকে আপনি কি করলেন, গোপন ব্যবস্থার মাধ্যমে যদি জন্ম কি করতে চান, গোপন করতে চান, তাহলে সেক্ষেত্রে অপরাধ। ধারা 318। ধারা 319, আঘাত। ধারা 320, গুরুতর আঘাত। যেটা আঘাত সেটাই সাধারণ আঘাত, আর যেটা গুরুতর আঘাত সেটা গুরুতর আঘাত। ধারা 321, স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত দানের সংজ্ঞা। ধারা 322, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সংজ্ঞা। ধারা 323, স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত দানের শাস্তি। ধারা 324, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি, অর্থাৎ গুরুতর অস্ত্র সহকারে যদি স্বেচ্ছাকৃতভাবে যদি কি করে, সাধারণ আঘাত যদি দান করে, তাহলে শাস্তি। ধারা 324, অর্থাৎ মারাত্মক অস্ত্র সহ আঘাত দানের শাস্তি। ধারা 325, 325-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতদানের শাস্তি। ধারা 326, মারাত্মক অস্ত্র সহ গুরুতর আঘাতদানের শাস্তি। ধারা 326-এর ক, চোখ উপড়ে ফেলা অথবা চির দ্বারা কি মুখমণ্ডল বা মস্তক কি করা, বিনষ্ট করা বা নষ্ট করা শাস্তি। ধারা 326-এর ক। ধারা 328, মলমপাটি। ধারা 330, সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ, অর্থাৎ পুলিশ অফিসার যদি কোনো অপরাধের তথ্য উদ্ঘাটন করার জন্য বা কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য বা কোনো অপরাধীকে গ্রেপ্তার করার পর তাকে যদি নির্যাতন করেন, তাহলে শাস্তি। ধারা 330, যদি গুরুতর আঘাত করেন, তাহলে 331। 332 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারীকে যদি আঘাত দান করা হয়, তাহলে সাধারণ আঘাত দান করলে তাহলে শাস্তি 332, আর যদি গুরুতর আঘাত দান করা হয়, তাহলে শাস্তি 333। 334 ধারায় বলা হয়েছে উত্তেজনা বশবর্তী হয়ে যদি সাধারণ আঘাত দান করা হয়, তাহলে শাস্তি 334। 335-এ বলা হয়েছে উত্তেজনা বশবর্তী হয়ে যদি গুরুতর আঘাত দান করা হয়, তাহলে শাস্তি 335। 338-এর ক ধারায় বলা হয়েছে অশ্ব চালানোর মাধ্যমে বা বেপরোয়া বা দ্রুত গতিতে গাড়ি চালানোর মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গুরুতর জখম করে, তাহলে শাস্তি 338-এর ক। 339, 339-এ বলা হয়েছে অবৈধ বাধা। 340, অবৈধ অবরোধ। 341, অবৈধ বাধার শাস্তি। 342, 2 দিন। 343, 3 থেকে 9 দিন। 344, 9 থেকে 10 থেকে ততোধিক দিন। 346, 46 দ্বারা বলা হয়েছে সংগোপনে আহ অবৈধ অবরোধ। 346। 349, বল প্রয়োগ। 350, অপরাধমূলক বল প্রয়োগ। 351, আক্রমণ। 352, অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণের শাস্তি। 353, সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। 353। 354 ধারায় বলা হয়েছে শালীনতা নষ্ট করার জন্য চেষ্টা করা হয়, তাহলে তার শাস্তি। 354, শালীনতা নষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করে অথবা কোনো নারীকে যদি আক্রমণ করে, তাহলে শাস্তি 354। 356 ধারায় বলা হয়েছে বাহিত কোনো কিছু যদি চুরি করার জন্য যদি আক্রমণ করে অথবা বল প্রয়োগ করে, তাহলে শাস্তি 356। আর 359 ধারায় বলা হয়েছে দেহাবরণ চুরি করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে কি করে, আপনার অপহরণ করে বা মনুষ্য হরণ করে, তাহলে শাস্তি। ধারা 369। ধারা 359, 59 ধারায় বলা হয়েছে মনুষ্য হরণ। ধারা 360, বাংলাদেশ হতে মনুষ্য হরণ। ধারা 361, অভিভাবকের নিকট হতে মনুষ্য হরণ। ধারা 362, অপহরণ। ধারা 363, মনুষ্য অপহরণের শাস্তি। ধারা 364, 64-তে বলা হয়েছে খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ বা অপহরণ করার চেষ্টা। ধারা 364-র ক, ধারা 364-র ক, 64-র কতে বলা হয়েছে 10 বছরের কম বয়স্ক কোন শিশুকে যদি মেরে ফেলার উদ্দেশ্যে বা খুন করার উদ্দেশ্যে যদি অপহরণ করা হয় অথবা কোনো জায়গায় যদি বিক্রয় করার জন্য অপহরণ করা হয় বা কোনো অবৈধ কাজ করার জন্য যদি অপহরণ করা হয় বা অন্য কোনো অবৈধ বা গর্হিত বা আইন বহির্ভূত কোনো কাজ করার জন্য যদি অপহরণ করা হয়, তাহলে শাস্তি। ধারা 364-র ক। ধারা 369, দেহাবরণ চুরি করার উদ্দেশ্যে 10 বছরের কম বয়সের কোনো শিশুকে যদি অপহরণ করা হয় বা মানুষ হরণ করা হয়, তার শাস্তি। ধারা 369। ধারা 372, বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে যদি অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় করা হয়, কোনো জায়গায় হস্তান্তর করা হয়, কোনো জায়গায় সরবরাহ করা হয় বা কোনো জায়গায় যদি কি করা হয়, রেখে দেওয়া হয়, তাহলে শাস্তি। 372। ধারা 375, ধর্ষণ। ধারা 376, ধর্ষণের শাস্তি। ধারা 377, অস্বাভাবিক অপরাধ সমূহ, অর্থাৎ যে অপরাধগুলো স্বাভাবিক অপরাধ নয়, যেমন সমকামিতা, সোডোমি, এই জাতীয় যে অপরাধগুলো এগুলা
অস্বাভাবিক অপরাধ, ছেলেতে ছেলেতে যৌনসঙ্গম বা মেয়েতে মেয়েতে যৌনসঙ্গম অথবা ছেলে মানুষ যদি কোনো জন্তু বা জীবজন্তুর সাথে যদি সঙ্গম করে সেটা হলো অস্বাভাবিক অপরাধ, ধারা 377। ধারা 378 চুরি, ধারা 379 চুরির শাস্তি, ধারা 380। 380-তে বলা হয়েছে বাসগৃহ বা গৃহ হতে চুরি। বাসগৃহ বলতে, গৃহ বলতে এখানে বোঝাবে আপনার যে কোনো ঘর, যে কোনো বাড়ি, যে কোনো দালান বা যে কোনো দালানের অংশ, যে কোনো কক্ষ বা যে কোনো বিল্ডিং বা বিল্ডিং এর যে কোনো কিছু, বা বিল্ডিং এর বা রুমের বা কক্ষের যে বারান্দা থাকবে সে বারান্দা থেকেও যদি চুরি করে তাহলে সেটা অবশ্যই বাসগৃহ হতে চুরি হবে, ধারা 380। ধারা 381 কেরানি বা কেরানি অথবা চাকর কর্তৃক চুরি, অর্থাৎ আপনি যাকে রাখছেন দেখাশোনা করার জন্য সেই যদি চুরি করে তাহলে অপরাধটা হবে ধারা 381। ধারা 382-তে বলা হয়েছে আপনি চুরি করার ক্ষেত্রে যদি ধরা পড়েন কিভাবে পালিয়ে যাবেন সেই প্রস্তুতি নিয়ে যদি আপনি চুরি করেন তাহলে অপরাধটা হবে ধারা 382, কিন্তু এই প্রস্তুতি হতে হবে অবশ্যই ধারালো অস্ত্র জাতীয় কোনো অস্ত্র সহ চুরির প্রস্তুতি যদি করেন তাহলে অপরাধ ধারা 382। আর এই 382 ধারার অপরাধের ক্ষেত্রে যদি আপনি আঘাত দান করেন আর তৎক্ষণাৎ যদি মৃত্যুর ভয় থাকে তাহলে এই অপরাধটা হবে ধারা 390। দস্যুতার শাস্তি হবে ধারা 392। দস্যুতার শাস্তি ধারা 392 আজকের পড়া। ধারা 383, 383-তে বলা হয়েছে বলপূর্বক গ্রহণ, ধারা 384 বলপূর্বক গ্রহণের শাস্তি, ধারা 85। ধারা 385, 385 ধারায় বলা হয়েছে বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে, বলপূর্বক কিছু আদায়ের উদ্দেশ্যে যদি আপনি ক্ষতির ভয় দেখান তাহলে শাস্তি ধারা 385। এখানে আপনি বলপূর্বক গ্রহণ করেন নাই বা আপনি এখনো হাতে পান নাই বা গ্রহণ করতে পারেন না, শুধু আপনি ভয় দেখাচ্ছেন বলপূর্বক গ্রহণ করার জন্য। ধারা 386 আপনি ক্ষতির ভয় দেখিয়ে আহ উম, মারাত্মক জখম বা মৃত্যু এই জাতীয় কোনো কিছুর ভয় দেখিয়ে বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে যদি আপনি বলপূর্বক গ্রহণ করেন তাহলে আপনার শাস্তি ধারা 386। আর ধারা 384 যে শাস্তিটা সেটা বলা হয়েছে আপনি ভয়ভীতির মাধ্যমে যদি কোনো কিছু যদি বলপূর্বক গ্রহণ করেন তাহলে তার শাস্তি ধারা 384। ধারা 386, ধারা 388, 388 ধারায় বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এরূপ কোনো অপরাধে অভিযুক্ত করার, অপরাধে যদি কি করেন আপনি যদি অভিযুক্ত করার বা তার বিরুদ্ধে অভিযোগ করার যদি ভয়ভীতি দেখিয়ে যদি কোনো কিছু গ্রহণ করেন বা বলপূর্বক কোনো কিছু যদি গ্রহণ করেন তাহলে আপনার অপরাধ ধারা 388। এখানে কি হবে, আপনি তাকে ভয় দেখাতেছেন তুই যদি এই জিনিসটা আমাকে না দেস তাহলে আমি কি করব, তোর বিরুদ্ধে এই বিষয়ে একটা মিথ্যা এই বিষয়টা অভিযোগ করব, যে অভিযোগের ফলে তোর মৃত্যু হতে পারে বা তোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তোর 10 বছর, 14 বছর, 15 বছর কারাদণ্ড হতে পারে। আপনি এরকম ভয় দেখানোর পরে যদি ওই ব্যক্তি এরূপ কোনো কিছু আপনাকে প্রদান করে তাহলে অপরাধ ধারা 388। আর যদি প্রদান না করে তাহলে অপরাধ ধারা 389, কারণ আপনি এখনো হাতে পান নাই, বলপূর্বক কোনো কিছু গ্রহণ করার উদ্দেশ্যে আপনি এরূপ অভিযোগে অভিযোগ করার জন্য আপনি তাকে কি করছেন, ভয় দেখাইছেন, সেক্ষেত্রে সে ভয়ও পায় নাই আপনাকে কোনো কিছু দেয়ও নাই তাহলে আপনার অপরাধ শুধু ভয় দেখানোর জন্য অপরাধ ধারা 389। তাহলে ধারা 385, ধারা 386, ধারা 387-তে বলা হয়েছে বলপূর্বক কোনো কিছু গ্রহণ করার উদ্দেশ্যে যদি আপনি কি করেন গুরুতর জখম অথবা মৃত্যুর যদি ভয় দেখান তাহলে আপনার অপরাধ ধারা 387। ধারা 387, ধারা 385, ধারা 387, ধারা 389 এখানে আপনি গ্রহণ করতে পারেন নাই, কিন্তু ধারা 384, 86, 88 এখানে আপনি কোনো না কোনো সম্পত্তি সেটা স্থাবর অস্থাবর যেটাই হোক না কেন আপনি গ্রহণ করছেন, আপনার গ্রহণ করার জন্য অপরাধ। আজকের পড়া ধারা 390 থেকে ধারা 402 পর্যন্ত দস্যুতা এবং ডাকাতের শাস্তি, খুবই সুন্দর চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে ধারা 389 পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 389 পর্যন্ত বা কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। বোঝা গেল, আলহামদুলিল্লাহ। ধারা 390, 390 এর মূল যে বিষয় সেটা হলো কখন চুরি দস্যুতা হিসেবে গণ্য হবে অথবা কখন বলপূর্বক গ্রহণ দস্যুতা হিসেবে গণ্য হবে। কখন এটা আপনার, আপনি চুরি করেন, চুরির সংজ্ঞা ধারা 378, বলপূর্বক গ্রহণের সংজ্ঞা ধারা 383,
আর এই দস্যুতার সাধারণত সংজ্ঞা এখানে নাই, সংজ্ঞা দেওয়াও নাই, সংজ্ঞার বিষয় কিছু বলাও নাই। কিন্তু যদি কখনো দস্যুতার সংজ্ঞা আসে তাহলে তার ধারা হবে ধারা 390। ধারা 390। আবার যদি বলা হয় যে চুরি কোন ক্ষেত্রে দস্যুতা বলে গণ্য হবে, অথবা বলপূর্বক সম্পত্তি গ্রহণ বা আদায় কোন ক্ষেত্রে দস্যুতা বলে গণ্য হবে, আলোচনা করুন। সেক্ষেত্রেও ধারা হবে 390। এই প্রশ্ন যে কোনো সময় আসতে পারে যে চুরি কখন দস্যুতা গণ্য হয়, অথবা বলপূর্বক সম্পত্তি গ্রহণ কোন ক্ষেত্রে দস্যুতায় পরিণত হয়। ধারা 390। এখন 378 ধারায় আমরা পড়ছিলাম চুরি। চুরি আসলেটা কি? কোনো ব্যক্তির দখলভুক্ত সম্পত্তি তার অনুমতি ব্যতি রেখে যদি আপনি অসাধুভাবে যদি কি করেন, এক স্থান হতে অন্য স্থানে যদি স্থানান্তর করেন, এমন সম্পত্তি যেমন অস্থাবর সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায়, এই স্থানান্তর যদি আপনি করেন তাহলে সেটা হবে কি চুরি। আর এই চুরি করার ক্ষেত্রে 8টি কাজ যদি আপনি করেন তাহলে সেটা হবে দস্যুতা। কয়টি কাজ? চুরি করার ক্ষেত্রে, চুরি করার উদ্দেশ্যে, চুরি করার ফলে বা চুরি করার সম্পত্তি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করার ক্ষেত্রে, বা চুরির সাহায্যে যে সম্পত্তি আপনি পাইছেন বা যে সম্পত্তি আপনার কাছে আছে সেই সম্পত্তি কি করেছেন বহনের ক্ষেত্রে বা বহনের জন্য যদি আপনি উদ্যোগ গ্রহণ করেন, এই উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে যদি আপনি 8টা কাজ করেন তাহলে তা দস্যুতা বলে গণ্য হবে। তাহলে চুরি কোন কোন ক্ষেত্রে দস্যুতা বলে গণ্য হবে? যদি চুরি করার ক্ষেত্রে আপনি তাৎক্ষণিক মৃত্যু ঘটান। কি ঘটান? মৃত্যু ঘটান। আমরা আগেই 382 ধারায় পড়ছিলাম চুরি করার ক্ষেত্রে যদি আপনি ধারালো অস্ত্র সহ যদি চুরি করার যদি প্রস্তুতি নেন বা উদ্যোগ গ্রহণ করেন বা চুরি করার চেষ্টা করেন এবং চুরি যদি করেন সেক্ষেত্রে আপনার অপরাধ হবে ধারা 382। কিন্তু মারাত্মক অস্ত্র সহ যদি চুরি করার ক্ষেত্রে যদি আপনি আঘাত প্রদান করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার শাস্তি হবে ধারা 392। পার্থক্য এটুকুই, আপনি অস্ত্র নিয়ে গেছেন, চুরি করছেন, খালাস, কিচ্ছু করেন নাই। কিন্তু আপনি গেছেন, চুরি করছেন, অস্ত্রের সাথে কি একজন মানুষকে খোঁচা দিয়েছেন, সে ধারালো অস্ত্র দিয়ে খোঁচা দিয়েছেন, তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, সে মারা গেছে, সেক্ষেত্রে কি হবে? আপনার দস্যুতা হবে। তাহলে চুরি করার ক্ষেত্রে যদি আপনি 8টা কাজ করেন, আপনি চুরি করার ক্ষেত্রে করেন বা চুরির মাল এক স্থান হতে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে করেন, বা চুরির মাল আপনার ঘরে আছে বা কোনো জায়গায় রেখে দিয়েছেন, সেই মাল পরবর্তীতে যদি এক স্থান হতে অন্য স্থানে যদি বহনের জন্য যদি উদ্যোগ গ্রহণ করেন বা চেষ্টা করেন, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে আপনি 8টা কাজ করেন তাহলে আপনার সেই কাজটি হবে দস্যুতা, তখন আর চুরি থাকবে না, দস্যুতা হবে। তাহলে কি কি কাজ? চুরি করার ক্ষেত্রে যদি আপনি এক, মৃত্যু ঘটান, কাউকে যদি আঘাত করেন ধারালো অস্ত্র দ্বারা, কি অস্ত্র দ্বারা? ধারালো অস্ত্র দ্বারা বা কোনো অস্ত্র দ্বারা যদি কি করেন, আঘাত দান করেন, তাহলে কি হবে? চুরি দস্যুতা হিসেবে গণ্য হবে। এক, মৃত্যু ঘটান। দুই, আঘাত করেন। অবৈধভাবে যদি আটক করেন, ঠিক আছে, আপনি যদি কাউকে অবৈধভাবে আটক করেন, আপনি 2 4 5 জন লোক নিয়ে গেলেন, যে আপনি আহ, 2 জন বা 3 জন লোক নিলেন যে আমি চুরি করব, তোরা 2 জন ধরবি, তোরা 2 জন ধরবি, সেক্ষেত্রে কি হবে? সেই চুরি চুরি হবে না, সেটা দস্যুতা হিসেবে গণ্য হবে। কি হবে? দস্যুতা হিসেবে গণ্য হবে। তারপর অবৈধভাবে আটক করার যদি উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোগ যদি করেন, তাৎক্ষণিক মৃত্যু ঘটানোর যদি ভয় প্রদর্শন করেন, তাহলে কি কি করতেছেন? আপনি চুরি করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে আঘাত দান করেন তাহলে সেটা দস্যুতা হবে। আপনি যদি কাউকে কোনো কিছুতে বাড়ি দেন চুরি করার ক্ষেত্রে, সেটাও কি হবে? আপনার সেই চুরিটা দস্যুতায় পরিণত হবে। আপনি কারো যদি মৃত্যু ঘটান, কারো যদি গুরুতর জখম করেন, কাউকে যদি আঘাত দান করেন, কাউকে যদি আপনি আটকে রাখেন, আপনারা মনে করেন 2 জন মানুষ চুরি করতে গেলেন বা 3 জন চুরি করতে গেলেন, আপনি বললেন যে আমি চুরি করব, যদি চুরি করার ক্ষেত্রে যদি আমি ধরা পড়ি তাহলে তোরা 2 জন ওকে আটকাবি, আটকে রেখে দিবি, আমি পালায় যাব, ঠিক আছে? এভাবে চুরি করতে পারেন। বা আপনি কি করতেছেন, জায়গায় লোকটা আছে, ঠিক আছে, আপনি চুরি করে চলে যেতেছেন, সে যদি বুঝতে পারে বা সে যদি জানতে পারে যে আপনি চুরি করতেছেন তাহলে আপনার পিছে দাঁড়াতে পারে, তাহলে কি করলেন, আপনি তাদেরকে বাধা প্রদান করলেন বা আটক করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। এই যে উদ্যোগ গ্রহণগুলা, এই সকল কার্যক্রম যদি আপনি চুরি করার ক্ষেত্রে করেন তাহলে সেই চুরি আর চুরি থাকবে না, সেটা দস্যুতা হিসেবে গণ্য হবে। 300
ধারার যে অপরাধগুলা বা 382 ধারার যে অপরাধ, 382 ধারার অপরাধটা অবশ্যই কি হবে, 390 ধারায় কনভার্ট হয়ে যাবে। 90 ধারা কনভার্ট হওয়ার পর 392 ধারায় আপনার শাস্তি হবে, ধারা 392। তারপর তাৎক্ষণিক মৃত্যুর যদি ভয় দেখান, আপনি চুরি করতে গেছেন, চুরি করতে যায় চুরি করা অবস্থায় আছেন, অথবা চুরি করবেন, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় যদি আপনি চুরি করেন, তাহলে সেটাও কি হবে, আপনার দস্যুতা হিসেবে গণ্য হবে। তাৎক্ষণিক আঘাত করার যদি ভয় দেখান, তাৎক্ষণিক মৃত্যু ঘটানোর যদি ভয় দেখান, বা এই সমস্ত কাজের যদি উদ্যোগ আপনি গ্রহণ করেন, অর্থাৎ কারো মৃত্যু ঘটানোর যদি উদ্যোগ করেন, কাউকে আঘাত দানের যদি উদ্যোগ গ্রহণ করেন, অথবা কাউকে যদি আঘাত দান করেন, কাউকে যদি আটক করেন, কাউকে আটক করার যদি উদ্যোগ গ্রহণ করেন, বা কাউকে মৃত্যু যদি ঘটান, মৃত্যু ঘটানোর যদি উদ্যোগ করেন, এই সকল কার্যক্রম, সমস্ত কার্যক্রম যদি আপনি কি করেন, ঘটানোর যদি চেষ্টা করেন বা উদ্যোগ যদি গ্রহণ করেন, তাহলে আপনার সেই চুরি চুরি হিসেবে গণ্য হবে না, সেই চুরি অবশ্যই দস্যুতা হিসেবে গণ্য হবে। তাহলে যদি কোনো ব্যক্তি চুরি করার ক্ষেত্রে অপর কোনো ব্যক্তিকে যদি আঘাত দান করেন, অথবা মৃত্যুর ভয় দেখান, অথবা তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখান, অথবা তাকে যদি আটক করেন, অথবা তাকে যদি গুরুতর জখম করেন, অথবা গুরুতর জখমের যদি উদ্যোগ গ্রহণ করেন, বা এই সকল কার্যক্রম করার জন্য যদি চেষ্টা করেন বা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে তখন সেই চুরি আর চুরি হিসেবে গণ্য হবে না, তখন দস্যুতা হিসেবে গণ্য হবে, ধারা 390। ধারা 390, সকল দস্যুতায় হয় চুরি অথবা বলপূর্বক গ্রহণ আছে। অর্থাৎ দস্যুতার ক্ষেত্রে কি, আপনি এক জায়গায় যাবেন, দস্যুতার ক্ষেত্রে 1 থেকে 4 জন সদস্য থাকবে। 1 থেকে 4 জন সদস্য, যখনই আবার 5 জন হবে বা 5 বা ততোধিক হবে, 5 থেকে 10, 15, 20, 25 জন, তখন আবার কি হবে, এটা ডাকাতি হিসেবে গণ্য হবে। তাহলে চুরি করার ক্ষেত্রে 1, 2, 3 জন সদস্য থাকতে পারে। আর এই চুরি করার ক্ষেত্রে যদি কাউকে ভয় দেখানো হয়, কাউকে যদি আঘাত করা হয়, কাউকে যদি মৃত্যু ঘটানো হয়, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয়, বা কাউকে যদি আটক করা হয়, তখন সেই চুরি কি হবে, দস্যুতা হিসেবে গণ্য হবে। কিন্তু এই দস্যুতার ক্ষেত্রে যদি সদস্য 5 বা ততোধিক হয়, তাহলে সেটা আবার দস্যুতা হিসেবে না, তখন চুরি, সেই চুরি আবার কি হবে, আপনার ডাকাতি হিসেবে গণ্য হবে, ধারা 391। ধারা 391, তাহলে 390 ধারায় দস্যুতা, 391 ধারায় ডাকাতি। আর যে সকল ক্ষেত্রে বলপূর্বক সম্পত্তি গ্রহণ, বলপূর্বক সম্পত্তি গ্রহণ দস্যুতা হিসেবে গণ্য হবে। একই কথা এখানে বলা আছে যে 4টি কাজ যদি করা হয়, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যদি 4টি কাজ করা হয়, তাহলে সেই 4টি কাজের জন্য বলপূর্বক সম্পত্তি গ্রহণ বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হিসেবে গণ্য হবে। 4টি না, 3টি। বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ব্যক্তি যদি তার শিকারের সম্মুখে যদি উপস্থিত থাকে, অর্থাৎ 2 জন ব্যক্তি যদি পরস্পর যদি উপস্থিত থাকে, এই উপস্থিত থেকে যদি কি করে, বলপূর্বক যদি গ্রহণ করে, তাহলে সেটা অবশ্যই কি হবে, দস্যুতা বলে গণ্য হবে। অপরাধী যদি তার শিকার বা অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাত বা অবৈধ অপরাধের যদি ভয় দেখায়, ওই আগের কথাগুলোয় তাৎক্ষণিক মৃত্যু, অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি গ্রহণ করতে যান, অপরাধ বলপূর্বক যদি কোনো সম্পত্তি গ্রহণ করেন, সেই বলপূর্বক সম্পত্তি গ্রহণ করার ক্ষেত্রে যদি আপনি কি করেন, কাউকে যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখান, মৃত্যুর যদি ভয় দেখান, সেক্ষেত্রে ওই বলপূর্বক সম্পত্তি গ্রহণ কি হবে, দস্যুতায় পরিণত হবে। কারণ বলপূর্বক সম্পত্তি গ্রহণ স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে হয়, আর এর দস্যুতাও কি স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে হতে পারে। ধারা 390, ভয় দেখিয়ে ভীত ব্যক্তিকে, অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভয় দেখাবেন, সেই ব্যক্তিকে যদি বলপূর্বক গৃহীত বস্তু প্রদান করতে যদি বাধ্য করেন, তাহলে সেই ক্ষেত্রে বলপূর্বক গ্রহণ দস্যুতা হিসেবে গণ্য হবে। এই প্রশ্নটা তেমন আসে না, কিন্তু চুরি কখন দস্যুতায় পরিণত হয় বা দস্যুতা বলে গণ্য হয়, বিস্তারিত আলোচনা করুন। এই বিষয়টা প্রশ্ন মাঝে মাঝে আসে, কারণ বলপূর্বক গ্রহণ আর দস্যুতা প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি, শুধু একটা জিনিসই পার্থক্য থাকে। সেই পার্থক্যটা হলো আপনার তাৎক্ষণিক, আপনি
যার থেকে গ্রহণ করবেন বা আপনি যার কাছে দস্যুতা করবেন সেই ব্যক্তিকে যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখান বা তাৎক্ষণিক আঘাতের তখনই তখনই যদি আঘাতের ভয় দেখান, মৃত্যুর ভয় দেখান, অথবা মৃত্যু যদি ঘটান, অথবা অবরোধ যদি করেন বা আটক করেন, এই জাতীয় যদি কিছু করেন তাৎক্ষণিক করতে হবে। তাৎক্ষণিক যদি করেন তাহলে অবশ্যই সেই বলপূর্বক গ্রহণটা কি হবে, আপনার দস্যুতায় পরিণত হবে। আর বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আপনি ফোনের মাধ্যমে করতে পারেন 383 ধারার যে অপরাধ, 383, 83 তো 84, 386, 388, এই যে অপরাধগুলো আছে এগুলো আপনি কি করতে পারেন, ভয় দেখাতে পারেন। তুই যদি না দেস তাহলে তোর ছেলেকে মারা ফেলবো, তোর ছেলেকে আটক রাখবো, তোর ছেলেকে নিয়ে যাব, বা তোর ভাস্তা ভাস্তি এদেরকে কি করব, আটক করব, নিয়ে যাব। এটা পরবর্তী সময় হতে পারে বলপূর্বক গ্রহণ। আর দস্যুতার ক্ষেত্রে আপনি তাৎক্ষণিক, তুই দিবি নাহলে তোর ভাইস্তাকে মেরে ফেললাম, নাহলে দিবি নাহলে তোকে মেরে ফেললাম, না দিলি নাহলে তোর ভাইস্তাকে গুরুতর জখম করলাম, তোর ভাইস্তাকে আটকে রাখছি, তাড়াতাড়ি দে, লেখে দে, এই দে সেই দে। এটা হলো তাৎক্ষণিক, অর্থাৎ তৎক্ষণাৎ কাজ করতে হবে। তৎক্ষণাৎ যদি কাজ করা হয় সেটা দস্যুতা। আর যদি এই কাজের ভিতরে যদি একটু সময় ক্ষেপণ হয় বা সময়ের যদি একটু দূরত্ব থাকে, যে আজকে না কালকে পরশু তরশু দিন তোর ভাইস্তাকে মেরে ফেলবো বা তোকে মেরে ফেলবো বা তোকে দেখে আনবো, তোকে ভয় দেখালাম, এই করলাম সেই করলাম, বা তুই যদি না দেখ তোর খবর আছে, এই জাতীয় যদি কিছু হয় তাহলে বলপূর্বক গ্রহণ। আর তাৎক্ষণিক যদি মৃত্যুর ভয় থাকে, যে দে নাহলে মেরে ফেললাম, আর তাৎক্ষণিক যদি গুরুতর আঘাতের ভয় থাকে বা তাৎক্ষণিক যদি অপরাধের ভয় থাকে বা আটকের যদি ভয় থাকে, তাহলে অপরাধটা হবে দস্যুতা ধারা 390। তাহলে চুরির ক্ষেত্রে যদি কি করা হয়, কাউকে যদি মৃত্যু ঘটানো হয়, কাউকে যদি আঘাত করা হয়, কাউকে যদি আটক করা হয়, বা কাউকে যদি অবরোধ করা হয়, বা কাউকে যদি আটক করা যদি উদ্যোগ গ্রহণ করা হয়, বা আঘাত দান করা যদি উদ্যোগ করা হয়, বা কাউকে মৃত্যু ঘটানোর যদি উদ্যোগ করা হয় বা চেষ্টা করা হয়, বা এই সমস্ত কাজের জন্য যদি কি করা হয়, উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে অপরাধ হবে ধারা 390। তখন চুরি আর চুরি হবে না, তখন চুরি দস্যুতা হিসেবে গণ্য হবে ধারা 390। শাস্তি ধারা 392। অর্থাৎ যে ব্যক্তি বা যে ব্যক্তিগণ দস্যুতা অনুষ্ঠান করে তারা প্রত্যেকেই শাস্তি ভোগ করবেন ধারা 392। ধারা 390 দস্যুতা, ধারা 390 দস্যুতা, ধারা 390 যে ক্ষেত্রে চুরি দস্যুতা হিসেবে গণ্য হয়, অথবা যে ক্ষেত্রে বলপূর্বক সম্পত্তি গ্রহণ কি হয়, দস্যুতা হিসেবে গণ্য হয়, ধারা 390। 390 ধারায় যখন কোনো অপরাধ হবে এটা কিন্তু সংজ্ঞা, আর শাস্তি হবে ধারা 392। যদি কখনো প্রশ্ন হয় যে, বা যদি কখনো প্রশ্ন হয় যে খ নামক ব্যক্তিকে কি করলো, চুরি করার ক্ষেত্রে ধারালো অস্ত্র দ্বারা আঘাত দান করলে, এখানে কয়ের অপরাধ কি, তাহলে কি করছে, চুরি করার ক্ষেত্রে আঘাত দান করছে ধারালো অস্ত্র দ্বারা, এখানে অপরাধটা হবে ধারা 392। অর্থাৎ সে কি করছে, দস্যুতা করছে। চুরি করার ক্ষেত্রে যদি কাউকে মৃত্যু ঘটানো হয়, কাউকে আঘাত করা হয়, কাউকে অবরোধ করা হয়, কাউকে আটক করা হয় বা আটকের চেষ্টা করা হয়, বা আঘাত দানের চেষ্টা করা হয়, বা মৃত্যু মেরে ফেলার যদি চেষ্টা করা হয়, বা এই সমস্ত কাজের যদি উদ্যোগ গ্রহণ করা হয় বা চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে দস্যুতা। তখন চুরি দস্যুতা হিসেবে গণ্য হবে এবং তাদের অপরাধ হবে ধারা 392। ধারা 392। একই বিষয়, 1 থেকে 4 জন সদস্য দস্যুতা, আর 5 থেকে ততোধিক ব্যক্তি যদি এই কাজগুলাই যদি করে বা দস্যুতার মতো অপরাধ যদি অনুষ্ঠান করে, তাহলে সেটা অবশ্যই ডাকাতি হিসেবে গণ্য হবে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি মিলে যখন দস্যুতা অনুষ্ঠান করে তখন তাকে কি বলে, ডাকাতি বলে। 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা করলে বা দস্যুতা করার যদি উদ্যোগ করে তখনও কি হয়, ডাকাতি হয়। অর্থাৎ আপনি যদি ডাকাতি করেন বা ডাকাতি করার জন্য যদি আপনি কি করেন, উদ্যোগ গ্রহণ করেন, সেটাও কি হবে, ডাকাতি হিসেবে গণ্য হবে ধারা 391। ধারা 391। ডাকাতি করা এবং ডাকাতির চেষ্টা করা বা প্রচেষ্টা করার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে দস্যুতা ধারা 390, চুরি কখন দস্যুতা হিসেবে গণ্য হয় ধারা 390, বলপূর্বক সম্পত্তি গ্রহণ কখন দস্যুতা হিসেবে গণ্য হয় ধারা 390, শাস্তি ধারা 392, ডাকাতি ধারা 391, ধারা 391। আর ডাকাতির শাস্তি ধারা 395। কততে, ধারা 395। ধারা 393। ধারা 393।
93-তে বলা হয়েছে যদি দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ করা হয়। দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ, আপনি উদ্যোগ নিলেন। আমরা যেমন খেলার আগে প্রস্তুতি নেই, কি নেই, প্রস্তুতি নেই, উদ্যোগ নেই, আজকে খেলা হবে। বা মনে করেন যে গ্রাম অঞ্চলে যে আপনার বিভিন্ন ওই খেলা ছাড়া হয়, টুর্নামেন্ট করা হয়, এগুলো উদ্যোগ নেওয়া হয়, এক পক্ষ উদ্যোগ নেয় বা এক গ্রাম উদ্যোগ নেয়, উদ্যোগ নিয়ে কি করে খেলা ছাড়া, এগুলো কি উদ্যোগ গ্রহণ, উদ্যোগ গ্রহণ করা হয়। এই দস্যুতা করার যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শাস্তি ধারা 393, ধারা 393। আর ধারা 394, 94তে বলা হয়েছে দস্যুতা অনুষ্ঠান কালে যদি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা হয়। অর্থাৎ আপনি দস্যুতা অনুষ্ঠান করতেছেন, সেই দস্যুতা অনুষ্ঠান কালে যদি আপনি কি করেন, স্বেচ্ছাকৃতভাবে যদি কাউকে আঘাত দান করেন, তাহলে সেক্ষেত্রে অপরাধ ধারা 394। ধারা 394, মনে রাখবেন ধারা 392টা, ধারা 390 দস্যুতা, ধারা 391 ডাকাতি, ধারা 392 দস্যুতার শাস্তি, ধারা 393 দস্যুতার উদ্যোগ গ্রহণ করার শাস্তি। অর্থাৎ যে ব্যক্তি দস্যুতার অনুষ্ঠান করার জন্য বা দস্যুতার মতো অপরাধ করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি শাস্তি ভোগ করবেন ধারা 393। আর দস্যুতার অপরাধ বা দস্যুতা অনুষ্ঠান করার জন্য বা করার ক্ষেত্রে যদি আপনি স্বেচ্ছাকৃতভাবে যদি কাউকে আঘাত দান করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 394। তাহলে ওই যে চুরি করার ক্ষেত্রে যে একটা উদাহরণ করলাম, যে দস্যুতা অনুষ্ঠান করার ক্ষেত্রে যদি আঘাত দান করা হয় তাহলে এটা অপরাধ হবে ধারা 394-তে, ধারা 394। আবার এখানে কথা বলা আছে যদি মারাত্মক অস্ত্র সহ যদি হয়, তাহলে ধারা 396, ধারা 397, ধারা 398-তে চলে যাবে। ঠিক আছে, তাহলে ধারা 390 দস্যুতা, ধারা 391 ডাকাতি, ধারা 392 দস্যুতার শাস্তি, ধারা 393 দস্যুতা অনুষ্ঠান করার জন্য বা দস্যুতার অপরাধ করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শাস্তি ধারা 393। প্রচেষ্টা বা উদ্যোগ একই কথা, এর ভিতরে তেমন কোনো পার্থক্য বোঝায় না বা পার্থক্য নাই। এমন কিছু কাজ প্রকাশ্যে করা উচিত যার দ্বারা প্রচেষ্টা চিহ্নিত করা যায় এবং পূর্ববর্তী প্রস্তুতি এবং পূর্বে বা পর্ব, যে কোনো পর্বে হোক না কেন, প্রস্তুতির পূর্বে বা পরে, প্রস্তুতির পূর্বে বা পরে যা কিছু অনুষ্ঠান করা হোক না কেন, ইহাকে প্রচেষ্টা পর্ব বা উদ্যোগ বলা হয়। অর্থাৎ আপনি কোনো কিছু করবেন বা প্রস্তুতি নিছেন বা প্রস্তুতি নিয়ে কোনো কিছু করছেন, যেটাই করেন না কেন সেটাই উদ্যোগ গ্রহণ বা সেটাই প্রস্তুতি, সেটাই প্রস্তুতি। অর্থাৎ আপনি যা কিছুই করেন কোনো কিছু উদ্যোগ গ্রহণ করার জন্য। আমরা যখন খেলতে যাই, খেলতে যাওয়ার পূর্বে কি করি, আমরা বল, টেপ, ব্যাট বা আরো যা যা লাগে এই আনুষঙ্গিক জিনিসগুলো কি করি, এগুলা গুছানোর চেষ্টা করে, এগুলা গুছায়া নিয়ে যায়, এগুলা কি উদ্যোগ গ্রহণ করা। ঠিক আছে, এগুলাও উদ্যোগ গ্রহণ করা। তাহলে ধারা 390 দস্যুতা, 391 ডাকাতি, 392 দস্যুতার শাস্তি, 393 দস্যুতার উদ্যোগ গ্রহণের শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দস্যুতা যদি করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে তার শাস্তি ধারা 393। আর ধারা 394-তে বলা হয়েছে দস্যুতা অনুষ্ঠান কালে যদি কাউকে আঘাত দান করা হয় তাহলে শাস্তি ধারা 394। ধারা 394। ধারা 395 ডাকাতির শাস্তি, ধারা 395 ডাকাতির শাস্তি, ধারা 396 খুন সহ ডাকাতির শাস্তি। আপনি ডাকাতি করার ক্ষেত্রে অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি মিলে, 5, 6, 7, 8, 9, 10 জন এরূপ কোনো ব্যক্তি মিলে যদি আপনি কোথাও দস্যুতার মতো কোনো অপরাধ অনুষ্ঠান করেন, সেই অপরাধের ক্ষেত্রে যদি আপনি কি করলেন, দেখা গেল 10 জন মানুষ আপনারা মিলে ডাকাতি করতেছেন, সেই ডাকাতির ক্ষেত্রে যদি কি করেন, কোনো একজন ব্যক্তিকে আপনারা 10 জনের ভিতরে কোনো একজন ব্যক্তি ধারালো অস্ত্র দ্বারা হোক বা অন্য কোনো অস্ত্র দ্বারা হোক যদি আঘাত করার ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা হবে খুন সহ ডাকাতি। এখানে প্রত্যেক ব্যক্তি অপরাধী হবেন। ধারা 396 খুন সহ ডাকাতি। তাহলে শুধু ডাকাতির শাস্তি ধারা 395। আর যদি অস্ত্র সহ যদি বা খুন সহ যদি ডাকাতি করেন তাহলে শাস্তি ধারা 396। ধারা 396। এখানে আমরা 300 ধারায় পড়ছিলাম খুন,
ধারায় যে খুন সেটা শুধু খুন। আপনি প্ল্যান প্রোগ্রাম মোতাবেক, পূর্ব পরিকল্পনা মোতাবেক আপনি সুস্থ মস্তিষ্কে প্ল্যান করছেন, প্রোগ্রাম করছেন যে আপনি কাউকে খুন করবেন। সেইভাবে কি করলেন, আপনি প্ল্যান প্রোগ্রাম মোতাবেক কাউকে খুন করলেন, সেই খুনের ক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 302। ধারা 302। আর আপনি ডাকাতির মতো কোনো অপরাধ করতেছেন, ডাকাতির শাস্তি এমনিতেই বলা আছে 395। আর ডাকাতি করার ক্ষেত্রে যদি আপনি কাউকে খুন করেন তাহলে সেটা হবে খুন সহ ডাকাতি। যদি কখনো প্রশ্ন হয় যে খুন সহ ডাকাতি বলতে কি বোঝায় বা খুন সহ ডাকাতির শাস্তি কি, এই জাতীয় আসলে প্রশ্ন হয় না, প্রশ্ন হবে যে ক, খ, গ, ঘ, ঙ বা 5 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো একটি জায়গায় ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করে, বা রহিম, করিম, যদু, মধু এদের কোনো বাড়িতে কি করে ডাকাতি অনুষ্ঠান করে, সে ডাকাতি অনুষ্ঠান করার ক্ষেত্রে ডাকাত দলের কোনো একজন সদস্য কি করে, রহিমকে অস্ত্র দ্বারা আঘাত করে, যে আঘাতের ফলে রহিম মারা যায়। এখানে ডাকাত দলের প্রত্যেক ব্যক্তির বা প্রত্যেক সদস্যর অপরাধ কি আলোচনা করেন। তাহলে যেহেতু খুন সহ ডাকাতি হবে, এখানে যেই খুন করবে না কেন প্রত্যেকে অপরাধী হবে। তাহলে খুন সহ ডাকাতির শাস্তি হবে ধারা 396। অর্থাৎ আপনি ডাকাতি করতে গেছেন, সেই ডাকাতি করার ক্ষেত্রে যদি আপনি কাউকে আঘাত দান করেন এবং সেই আঘাতের ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা হবে খুন সহ ডাকাতি। আর খুন সহ ডাকাতির শাস্তি ধারা 396। 302 ধারার যে অপরাধ আর 396 ধারার অপরাধ, দুটার ভিতরে পার্থক্য আছে, একটা শুধু খুন আর একটা খুন সহ ডাকাতি। খুন সহ ডাকাতি ধারা 396। ধারা 397। ধারা 397, মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি। আপনি এখানে বলা হয়েছে আপনি এমন ভাবে ডাকাতি করবেন যে ডাকাতির অপরাধ সংগঠন করার ক্ষেত্রে যদি আপনি মৃত্যু বা গুরুতর আঘাত দানের যদি কি করেন উদ্যোগ সহকারে ডাকাতি বা দস্যুতা অনুষ্ঠান করেন, তাহলে আপনার শাস্তি ধারা 397। তাহলে ধারা 397 এবং ধারা 398 দুইটাই কি বলা আছে, দস্যুতা এবং ডাকাতির শাস্তি। আমরা ধারা 393-তে শুধু বলছিলাম যদি দস্যুতা অনুষ্ঠান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, শুধু দস্যুতার করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শাস্তি ধারা 393। আর ধারা 394-তে কি পড়ছিলাম, ধারা 394-তে পড়ছিলাম যদি দস্যুতা অনুষ্ঠানকালে স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত দান করা হয়, যেটা আঘাত আগেই বলছি, যেটা আঘাত সেটা হলো সাধারণ আঘাত, সেটা সাধারণ আঘাত, যদি সাধারণ আঘাত দেওয়া হয় তাহলে শাস্তি ধারা 394। আর যদি মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের উদ্যোগ সহকারে যদি দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠান করা হয় তাহলে শাস্তি ধারা 397। ধারা 398-তে বলা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি ডাকাতি অনুষ্ঠান করা হয় বা দস্যুতা অনুষ্ঠান করা হয় তাহলে শাস্তি ধারা 398। ধারা 398। তো ধারা 390, দস্যুতা কি, চুরি কখন দস্যুতা হয় বা চুরি কখন দস্যুতা হিসেবে গণ্য হয় বা বলপূর্বক সম্পত্তি গ্রহণ কখন দস্যুতা হিসেবে গণ্য হবে, ধারা 390। ধারা 391, ডাকাতি 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করে তাহলে তাকে কি বলা হয়, ডাকাতি বলা হয়। আর ধারা 392-92-তে বলা হয়েছে দস্যুতার শাস্তি ধারা 393। যদি দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি উদ্যোগ গ্রহণ করা হয়, শুধু উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শাস্তি ধারা 393। আর ধারা 394 যদি উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত দান করা, আপনার দস্যুতার অপরাধ অনুষ্ঠান করার ক্ষেত্রে যদি স্বেচ্ছাকৃতভাবে সাধারণ আঘাত দান করা হয় তাহলে শাস্তি ধারা 394। আর যদি গুরুতর আঘাত দান করা হয় বা মৃত্যু ঘটানোর মতো যদি উদ্যোগ সহকারে যদি কি করা হয়, আপনার দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠান করা হয় তাহলে শাস্তি ধারা 397। আর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি ডাকাতি বা দস্যুতা অনুষ্ঠান করা হয় তাহলে শাস্তি ধারা 398। ধারা 398, মাঝখানে দুইটা ধারা আছে, ডাকাতির শাস্তি ধারা 395 আর খুন সহ ডাকাতি ধারা 396। আর ধারা 397, মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে বা উদ্যোগ সহকারে যদি দস্যুতা বা ডাকাতি করা হয় তাহলে শাস্তি ধারা 397। দস্যুতা অথবা ডাকাতি সংঘটনের সময়ে যদি আসামি কোনো মারাত্মক অস্ত্র বহন না করে, ধারা 397,
ধারা 397 যে বিষয়টা, যে মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের উদ্যোগ সহকারে, উদ্যোগ সহকারে যদি কি করা হয়, আপনি দস্যুতা বা ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য বা অপরাধ করার জন্য, যে আপনি অপরাধ করবেন কিভাবে, কোন একজন ব্যক্তিকে গুরুতর আঘাত দান করবেন বা কাউকে মেরে ফেলবেন, এই উদ্যোগ সহকারে যদি আঘাত করেন, আপনি দস্যুতা করেন বা ডাকাতি করেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 397। আর ধারা 398 বলা হয়েছে মারাত্মক অস্ত্রে আপনি ডাকাতি করতে গেছেন, ডাকাতি করার ক্ষেত্রে আপনি 10 জন সদস্য আছে, কারো হাতে আপনার বড় তলোয়ার আছে, কারো হাতে বড় চাকু আছে, কারো কাছে পিস্তল আছে, কারো কাছে আপনার বড় বন্দুক আছে, এই জাতীয় অস্ত্র সহ, অর্থাৎ মারাত্মক যে অস্ত্র বলা, এই অস্ত্র সহ যদি আপনি ডাকাতি করেন অথবা অস্ত্র সহ, মারাত্মক অস্ত্র সহ যদি আপনি দস্যুতা করেন, তাহলে অপরাধ ধারা 398। ধারা 398। আর ধারা 399-তে বলা হয়েছে ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। যেমন ধারা 393-তে ছিল দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ, আর ধারা 399 ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ বা প্রস্তুতি গ্রহণ। ধারা 399। এখানে উদ্যোগ গ্রহণ বা প্রস্তুতি গ্রহণ বলতে আসলে কি বোঝায়? উদ্যোগ গ্রহণ অথবা প্রস্তুতি, মনে করেন আপনি 5 জন ব্যক্তি মিলে কি খেলাধুলা করবেন, যেমন ফুটবল খেলতে 11 জন, 13 জন, 15 জন প্লেয়ার লাগে। এই মানুষগুলাকে যখন আপনি একত্র করবেন, এটাই কি প্রস্তুতি, এটাই প্রস্তুতি, এটাই উদ্যোগ। আপনি এখানে ডাকাতি আর দস্যুতার যে কথাটা বলা হয়েছে, দস্যুতার ক্ষেত্রে আপনি 1 জন, 2 জন, 3 জন, 4 জন ব্যক্তিকে কি করলেন, কোন দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য 4 জন ব্যক্তিকে আপনি একত্র করলেন। বা ডাকাতির মতো অপরাধ করার জন্য 399 ধারার যে অপরাধ আছে, এই অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি আপনি প্রস্তুতি নেন বা উদ্যোগ যদি গ্রহণ করেন, বা 5 জন, 6 জন, 7 জন, 10 জন ব্যক্তিকে যদি আপনি একত্র করেন বা এক জায়গায় করেন ডাকাতি করার জন্য, তাহলে এটাই কি হবে, প্রস্তুতি হবে, বা এটাই উদ্যোগ গ্রহণ করা হবে। ধারা 393, ধারা 399। ধারা 393 আর ধারা 399। আর ধারা 394-তে বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত দান করা হয়, অর্থাৎ দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠানের ক্ষেত্রে যদি আপনি স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করেন, তাহলে শাস্তি ধারা 394। ধারা 395 ডাকাতির শাস্তি, ধারা 396 খুন সহ ডাকাতি, ধারা 397 মৃত্যু বা গুরুতর জখমের উদ্যোগ সহকারে, উদ্যোগ সহকারে যদি আপনি দস্যুতা অনুষ্ঠান করেন বা ডাকাতি করেন, তাহলে শাস্তি ধারা 397। ধারা 398 আপনি ডাকাতি করবেন বা দস্যুতার মতো কি অপরাধ অনুষ্ঠান করবেন, সেক্ষেত্রে আপনি প্রস্তুতি নিয়েছেন কি, আপনার কাছে পিস্তল আছে, আপনার কাছে রিভলভার আছে, আপনার কাছে বড় বন্দুক আছে, আপনার কাছে বড় তরবারি আছে, বড় ছোরা আছে, বা আপনার বড় কোনো চাকু আছে, এই জাতীয় ধারালো অস্ত্র নিয়ে যদি আপনি দস্যুতা অনুষ্ঠান করেন বা ডাকাতি করেন, তাহলে শাস্তি ধারা 398। আর ধারা 399 ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠানের যদি প্রস্তুতি নেন বা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে শাস্তি ধারা 399। ধারা 400। ধারা 400। 400 ধারায় বলা আছে আপনি যদি ডাকাতি যারা করে ডাকাত দলের যদি আপনি সদস্য হন বা ডাকাতি করার জন্য যদি আপনি দলভুক্ত হন, তাহলে শাস্তি ধারা 400। ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি। এখানে ডাকাতের দলভুক্ত হওয়ার শাস্তি বলতে আসলে কি বোঝায়, যারা ডাকাতি করে সেই ডাকাতি করার ক্ষেত্রে যদি আপনি তাদের সাথে থাকেন, বা যারা ডাকাতি করে এই ডাকাতি করার ক্ষেত্রে যারা কি হয়, একসাথে হয়, তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে সেটাই হবে কি আপনার ডাকাতি দলবদ্ধ হওয়া। আপনার 10 জন ব্যক্তি ডাকাতি করতে যাইতেছে, সেক্ষেত্রে আপনি 10 জন ব্যক্তির সাথে ডাকাতি করার ক্ষেত্রে মিলিত হলেন। বা 5 জন, 10 জন ব্যক্তি ডাকাতি করার জন্য কি করতেছে, কোনো প্রস্তুতি নিতেছে বা কোনো সমাবেশ করতেছে, ঠিক আছে, ডাকাতি করবে, আলাপ আলোচনা করতেছে, সেই আলাপ আলোচনায় আপনি সেখানে হাজির হলেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করলেন বা প্রস্তুতি গ্রহণ করলেন। এই যে ডাকাত দলের সদস্যদের সাথে আপনি ঘোরাফেরা করলেন বা তাদের সাথে চলাফেরা করলেন, এটাই হবে কি আপনার ডাকাত দলের দলভুক্ত হওয়ার শাস্তি, অর্থাৎ আপনি অলরেডি ডাকাত দলের সদস্য হিসেবে গণ্য হলেন। এই ক্ষেত্রে ডাকাত দলের যখন আপনি সদস্য হিসেবে গণ্য হবেন, তখন আপনার শাস্তি হবে ধারা 400। ডাকাত দল, ডাকাতের দল যেটা থাকে, ডাকাত দল কিভাবে ডাকাতি করবে, কোথায় ডাকাতি করবে,
কতজন সদস্য ডাকাতি করবে, ডাকাত দলের সদস্য কিভাবে হবে, এই যে বিষয় নিয়ে এগুলো আলোচনা করা হয় বা এই যে বিষয় প্ল্যান প্রোগ্রাম করা হয়, এই প্ল্যান প্রোগ্রাম গুলাই কি হয় আপনার ডাকাতের দলভুক্ত হওয়ার শাস্তি মতো অপরাধ করা হয়। অর্থাৎ পাঁচজন ছয়জন ব্যক্তি মিলে কি করতেছে, কোনো একটা জায়গায় মনে করেন যে বসে গল্প সল্প করতেছে, অথবা 5 জন 10 জন ব্যক্তি ডাকাতি করে। আমরা সাধারণত গ্রামে দেখি বা বুঝি যারা চুরি করে বা যারা বাটপারি করে এই সকল ব্যক্তি বোঝা যায়। এখন আপনি যদি বাটপারের সাথে যদি চলাফেরা করেন, লোকে আপনাকে বাটপার বলবে। আপনি যদি ডাকাত দলের সদস্যদের সাথে যদি ওঠা বসা যদি করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, তাদের সাথে আপনি কি বলবে? তারা, সাধারণ মানুষজন আপনাকে বলবে যে ও ডাকাত দলের একজন সদস্য। ঠিক সেম, ঠিক সেম কথাই বলা আছে 400 ধারায়। আপনি যদি ডাকাত দলের যদি দলভুক্ত হন, তাহলে দলভুক্ত হওয়ার শাস্তি ধারা 400। তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে খাওয়া দাওয়া করেন, তাদের সাথে ঘোরাফেরা করেন, বা অভ্যাসগত ভাবে হোক বা যে কোনো ভাবে হোক তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 400। তা ধারা 390তে বলা হয়েছে দস্যুতা। যদি কোনো ব্যক্তি দস্যুতা করে তাহলে তার শাস্তি ধারা 392। ধারা 391 ডাকাতি, যদি ডাকাতি করে তাহলে শাস্তি 395। যদি খুন সহ ডাকাতি করে তাহলে 96। ধারা 393 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দস্যুতার মতো কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি প্রস্তুতি নেয় বা উদ্যোগ গ্রহণ করে, শুধু প্রস্তুতি নেয় বা উদ্যোগ গ্রহণ করে, যে দুইজন দুজন চারজন ব্যক্তি মিলে কি করতেছে, দস্যুতা করার জন্য প্রস্তুতি নিতেছে বা উদ্যোগ গ্রহণ করতেছে, তাহলে শাস্তি ধারা 393। আর দস্যুতা করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি আঘাত দান করে বা দস্যুতার কোনো সদস্য যদি অপর কোনো ব্যক্তিকে যদি আঘাত দান করে, তাহলে শাস্তি ধারা 394। 395 ডাকাতির শাস্তি, খুন সহ ডাকাতি 396। 397তে বলা হয়েছে মৃত্যু বা গুরুতর আঘাত দানের উদ্যোগ সহকারে আপনি আঘাত দান করবেন ডাকাতি করার ক্ষেত্রে, অথবা দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকে আঘাত দান করবেন, অথবা গুরুতর আঘাত দান করবেন বা মাইরা ফেলবেন, এই প্রস্তুতি নিয়ে যদি আপনি কি করেন বা উদ্যোগ গ্রহণ পূর্বক যদি আপনি ডাকাতি করেন বা দস্যুতা করেন, তাহলে আপনার শাস্তি ধারা 397। আর ধারা 398 আপনি মারাত্মক অস্ত্র সহ যদি দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করেন অথবা ডাকাতি করেন, তাহলে শাস্তি ধারা 398। ধারা 399, 393তে যেমন বলা হয়েছে যে দস্যুতার উদ্যোগ গ্রহণের চেষ্টা শাস্তি, আর দস্যুতার প্রস্তুতি গ্রহণের শাস্তি, তেমনি ঠিক বলা আছে ধারা 399 ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি আপনি উদ্যোগ গ্রহণ করেন বা প্রস্তুতি নেন, বা তাহলে প্রস্তুতির শাস্তি ধারা 399। আর ধারা 400তে বলা হয়েছে ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি। আপনি দলভুক্ত কিভাবে হবেন? আপনি যদি তাদের সাথে চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, উঠা বসা করেন, খাওয়া দাওয়া করেন, পরামর্শ করেন, বা তারা যেসব আলাপ আলোচনা করে পরামর্শ করে, বা অভ্যাসগত ভাবে হোক বা যে কোনো ভাবেই হোক যদি তাদের সাথে চলাফেরা করেন বা উঠা বসা করেন, সেক্ষেত্রে হবে ডাকাত দলের সদস্য। আপনি ডাকাত দলের সদস্য হবেন। যদি আপনি ডাকাত দলের সদস্য হন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 400, ডাকাতের দলভুক্ত হওয়ার শাস্তি। ধারা 401, 401-এ বলা হয়েছে চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি। চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি একই কথা। ডাকাতি করার ক্ষেত্রে ধারা 400 আর ধারা 401, চোর অথবা দস্যুতা, চুরি অথবা দস্যুতার মতো অপরাধ যারা অনুষ্ঠান করে তাদের যদি আপনি দলবদ্ধ হন বা তাদের যদি আপনি দলভুক্ত হন বা তাদের সাথে যদি আপনি উঠা বসা করেন, চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, তাহলে আপনার শাস্তি ধারা 401। ধারা 401, ধারা 400তে শুধু বলা হয়েছে ডাকাতের দলভুক্ত হওয়া, আর ধারা 401 চুরি বা চোরদের দলভুক্ত হওয়া এবং সেই সাথে দস্যুতার মতো যারা অপরাধ করে দস্যুতার দলভুক্ত হওয়ার শাস্তি ধারা 401। ধারা 402, 402 ধারায় বলা হয়েছে ডাকাতি অনুষ্ঠানের উদ্দেশ্যে সমবেত হওয়া। ডাকাতির অনুষ্ঠানের উদ্দেশ্যে সমবেত হওয়া, ধারা 402। যে ব্যক্তি এই আইন জারি করার পর যে কোনো সময় ডাকাতির উদ্দেশ্যে সমবেত 5 বা ততোধিক ব্যক্তির একজন হয়, সেই ব্যক্তি সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, এরূপ কোনো অপরাধে অপরাধী হবে।
অর্থাৎ ডাকাতির মতো কোনো অপরাধ অনুষ্ঠানের জন্য যখন 5 জন 7 জন 8 জন 10 জন ব্যক্তি একত্রিত হয়, সেই একত্রিত হওয়ার ক্ষেত্রে যদি আপনি সেখানে থাকেন, তাহলে আপনি ডাকাতির অনুষ্ঠানের উদ্দেশ্যে সমবেত হয়েছেন বলে গণ্য হবে। ডাকাতির সদস্য হওয়া আর ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া দুইটার ভিতরে পার্থক্য আছে। একটা হলো আপনি ডাকাতির সদস্যদের সাথে চলাফেরা করেন, ঘোরাফেরা করেন, উঠা বসা করেন, সেটা একটা বিষয়। আর ডাকাতি করবে, ডাকাতির মতো অনুষ্ঠান, ডাকাতির মতো অপরাধ করবে, অপরাধ করার ক্ষেত্রে 5 জন একসাথে হয়েছে, সেই 5 জনের সাথে যদি আপনি কি করেন, আপনি যদি একত্রে যদি থাকেন, তাহলে আপনি কি হবেন, ডাকাতির অপরাধ করার জন্য, অনুষ্ঠান করার জন্য যে সমবেত হয়েছে, সেই সমবেত হওয়ার সদস্য হিসেবে আপনিও অপরাধী হবেন। আমরা যখন খেলাধুলা করি, খেলাধুলা করার জন্য 11 জন একসাথে হই। আমরা কি করবো, 11 জন একসাথে হই, আমাদের উদ্দেশ্য খেলাধুলা করা। কিন্তু এই 11 জন যদি ছিন্ন ভিন্ন ভাবে বা 2 4 5 জনের সাথে যদি আমরা ভিন্ন ভিন্ন জায়গায় যদি ঘোরাফেরা করি, চলাফেরা করি, উঠা বসা করি, সেটা কি হয়, সেটা খেলা হয় না, কিন্তু এদের দলভুক্ত হওয়া হয়। মানে এই যারা খেলাধুলা করে তাদের কি, ওরাও খেলাধুলা করে, আমিও খেলাধুলা করি, এরকম একটা পরিস্থিতি পরিস্থিতি একটা ভাব থাকে। ঠিক সেম জিনিসটা ডাকাত দলের সদস্য হওয়া বা ডাকাত দলের দলভুক্ত হওয়া, বা ডাকাত দলের যে আপনার সদস্য থাকে 5 বা ততোধিক, 5 বা ততোধিকের কোন একজন সদস্য আপনি হন। কিন্তু খেলাধুলা করার ক্ষেত্রে আপনি 11 জনই, 11 জনের ভিতরে আপনি একজন সদস্য, 11 জনের ভিতরে আপনি একজন সদস্য। কিন্তু সদস্য তো অনেক সময় 15 জন থাকে, 17 জন থাকে, কিন্তু 15 জন 17 জন তো আর খেলে না। 15 জন 17 জন খেলে, খেলে 11 জন। ঠিক সেম, যে 11 জন খেলবে সে 11 জন অপরাধী হবে, ধারা 402, ডাকাতি অনুষ্ঠানের উদ্দেশ্যে সমবেত হওয়ার শাস্তি। আপনি ডাকাতি অনুষ্ঠান করবেন, 11 জন মিলে, 11 জন আপনি একসাথে সমবেত হয়েছেন, কিন্তু মোট খেলোয়াড় মনে করেন 17 জন, বাদ বাকি 6 জন আসে নাই, তারা অপরাধী না। কিন্তু তারা আপনাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, সেই হিসেবে তারা খেলোয়াড়। কথা বোঝা গেল? ধারা 400 402 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? আবার বুঝায় দেন স্যার, একটু বোঝা যায় না, প্যাঁচ লাগিয়ে গেছে। ধারা 400, মনে করেন আমরা যারা খেলাধুলা করি, খেলাধুলা করতে আপনার কতজন, 11 জন প্লেয়ার লাগে। 11 জন প্লেয়ার লাগে না? মনে করেন যে আপনি 11 জন প্লেয়ারের সাথে চলাফেরা করেন, বা আপনার খেলাধুলা করতে 11 জন প্লেয়ার লাগে, কিন্তু 17 জনের সাথে একটা টিম হয়, 15 জনের একটা টিম হয়। এই টিমের মনে করেন যে যে সকল সদস্য থাকে তাদের সাথে আপনি চলাফেরা করেন, ঠিক আছে? বা এই 15 17 জনের আপনি একটা সদস্য, কিন্তু খেলে কয়জন, 11 জন। 11 জন খেলে না? এই যে আপনি 15 17 জনের সাথে বা 15 16 জনের সাথে যদি চলাফেরা করেন, মেশা করেন, তাহলে কি আপনি তাদের দলভুক্ত হবেন, ঠিক আছে? কিন্তু যখন খেলাধুলা করার জন্য 11 জন নামবে, তারা কি হবে, সমবেত হবে। তারা খেলা করার জন্য সমবেত হবে, এক জায়গায় হবে। সেটা হলো ধারা 402। ধারা 402, ধারা 402 এর সেম কথাই বলা আছে। ডাকাতি অনুষ্ঠানের জন্য যদি একত্রে হয় বা সমবেত হয়, তাহলে তাদের শাস্তি ধারা 402। আর ডাকাতের দলভুক্ত হওয়া, অর্থাৎ আপনি 17 জনের ভিতরে একজন, টিমের মানে 17 জনের টিম, টিমের একজন সদস্য, ধারা 400 ধারায় আপনার অপরাধ। আর যখন আপনি খেলবেন, সরাসরি মাঠে নামবেন, অর্থাৎ ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হবেন 11 জন, তখন আপনার অপরাধ ধারা 402। কথা বোঝা গেল? বোঝা গেছে স্যার, বুঝতে পারছি। মানে আপনি একটা সদস্য, আপনি নামের সদস্য, ঠিক আছে? কি জন্য সদস্য, তাদের সাথে আপনি আছেন, তাদের সাথে খাওয়া দাওয়া করেন, উঠা বসা করেন, চলাফেরা করেন, বসবাস আছে আপনার, বা অভ্যাসগত তাদের সাথে আপনার চলাফেরা আছে। সেই চলাফেরা করার জন্য আপনি তাদের সদস্য, আপনি তাদের সদস্য, সদস্যর শাস্তি ধারা 400। আর যখন এই খেলাটা হবে, তখন আপনি কি খেলোয়াড়,
যখন খেলাটা হবে তখন আপনি খেলোয়াড়। আর এই যখন ডাকাতি অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠান করার ক্ষেত্রে যদি আপনি থাকেন, যেমন ওই খেলার ক্ষেত্রে যদি আপনি 11 জনের একজন হন, তাহলে আপনি খেলোয়াড়। সেই খেলোয়াড় হিসেবে আপনার শাস্তি হবে ধারা 402। আর শুধু 17 জনের যদি টিমে থাকেন বা 17 জনের যদি সদস্য হিসেবে যদি থাকেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 400। আপনি তাদের সাথে চলাফেরা করার কারণে, মানে এটা খেলার উদাহরণ দিয়ে বুঝাইলাম যে 15 জন বা 17 জনের যদি টিমে থাকেন তাহলে শাস্তি ধারা 400। আর যদি 11 জনের টিমে থাকেন, আপনি যদি খেলোয়াড় হন, অর্থাৎ আপনি খেলার উদ্দেশ্যে যদি সমবেত হন 11 জনের টিমে, তাহলে আপনার শাস্তি ধারা 402। কথা বোঝা গেল? বোঝা গেছে স্যার। একটা হলো ডাকাতির দলভুক্ত হওয়া, মানে আপনি ডাকাত দলের সদস্য। আর একটা হলো আপনি ডাকাতি অনুষ্ঠান করার জন্য, অর্থাৎ ডাকাতির অপরাধ করার জন্য যদি 11 জন মিলে যদি এক জায়গায় হন, আর যদি অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি কি হন, সমবেত হন, তাহলে শাস্তি ধারা 402। আর ধারা 401, চুরি এবং দস্যুতার উদ্দেশ্যে যদি চোরদের অথবা দস্যুতার সদস্যদের যদি আপনি দলভুক্ত হন, তাহলে শাস্তি ধারা 401। ধারা 400 ডাকাতির দলভুক্ত হওয়ার শাস্তি। আর ধারা 401 চোরের অথবা দস্যুতার দলভুক্ত হওয়ার শাস্তি। ধারা 402 ডাকাতির উদ্দেশ্যে যদি সমাবেত হয়, সেই সমাবেত হওয়ার উদ্দেশ্যে যদি আপনি কোনো একজন সদস্য হন, তাহলে আপনার শাস্তি ধারা 402। তাহলে ধারা 390, 390-তে বলা হয়েছে দস্যুতা, ধারা 391 ডাকাতি, ধারা 392 দস্যুতার শাস্তি, ধারা 393 দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি আপনি প্রস্তুতি নেন অথবা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে শাস্তি ধারা 393। আর ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি আপনি প্রস্তুতি নেন অথবা উদ্যোগ গ্রহণ করেন, তাহলে শাস্তি ধারা 399। ধারা 393, ধারা 399। ধারা 394 দস্যুতার অপরাধ করার ক্ষেত্রে যদি আপনি স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দান করেন, তাহলে শাস্তি ধারা 394। ধারা 395 ডাকাতির শাস্তি, ধারা 396 খুন সহ ডাকাতি। ধারা 397 মৃত্যু অথবা গুরুতর জখমের ভয় দেখিয়ে যদি বা গুরুতর জখমের আঘাত দানের প্রস্তুতি সহকারে যদি আপনি কি করেন, ডাকাতি করেন অথবা দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করেন, তাহলে শাস্তি ধারা 397। ধারা 398 এটা খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক অস্ত্র সহ ডাকাতি অথবা দস্যুতার অপরাধ যদি অনুষ্ঠান করা হয়, তাহলে শাস্তি ধারা 398। ধারা 399-তে বলা হয়েছে ডাকাতির মতো অপরাধ করার জন্য যদি প্রস্তুতি নেন বা উদ্যোগ গ্রহণ করেন বা চেষ্টা করেন বা প্রচেষ্টা করেন, যাই করেন না কেন, সেক্ষেত্রে শাস্তি ধারা 399। ধারা 400 ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি, ধারা 401 চোরের দলভুক্ত হওয়ার শাস্তি অথবা দস্যুতার মতো অপরাধ অনুষ্ঠান করার দলভুক্ত হওয়ার শাস্তি ধারা 401। ধারা 402 ডাকাতি করার উদ্দেশ্যে যদি আপনি সমবেত হন, এই সমবেত সদস্য যদি আপনি একজন হন, তাহলে শাস্তি ধারা 402। তাহলে ধারা 390 থেকে ধারা 402 পর্যন্ত মোট 13টা ধারা। বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। যদি বলা যায় 10:30 বাজে, সময় অনেকটাই চলে গেছে। বুঝা গেল? আলহামদুলিল্লাহ, ভালো। কালকে বিকালবেলা ক্লাস হবে 3টা 50। আমি আগে আসার চেষ্টা করবো অফিস থেকে, যদি আগে আসতে পারি তাহলে 3টা 50। আর যদি একটু দেরি হয় তাহলে 4টা। তাহলে 4টা থেকে ক্লাস হবে, মোটামুটি 40-45 মিনিট যাই নিতে পারি, যতটুকু সময় কভার করা যায় ততটুকুই। ঠিক আছে? অবশ্যই 3টা 50-এর দিকে, 3টা 50, 3টা 85 অথবা 4টা 4টায়। একটু দেরি করবেন না, কারণ রোজা রমজানের দিন, কথা বলাও ঝামেলা, আর সময় নষ্ট করা যাবে না। রোজার ভিতরে সময় তেমন নষ্ট করা যাবে না। অবশ্যই থাকার চেষ্টা করবেন রাত্রি 9টা 30 আর 3টা 50 বিকাল। তাহলে ক্লাস ইনশাল্লাহ আজকের মতো এখানেই শেষ। আর আগামীকালকের বিকালের ক্লাসে অবশ্যই সড়ক পরিবহনের আইনের আমাদের হয়েছিল 86 ধারা পর্যন্ত, 1 ধারা থেকে 86 ধারা পর্যন্ত
পরবর্তীতে হয়তো 2টা অথবা 3টা ক্লাস সর্বোচ্চ নিলে ধারা শেষ হয়ে যাবে। সড়ক পরিবহন আইনটা শেষ হবে, বেশি বেশি পড়বো না, বেশি পড়ার দরকার না, যতটুকু দরকার ততটুকু ইনশাল্লাহ পড়বো, ততটুকুই মনে রাখার চেষ্টা করবো। তাহলে আগামীকালকে ইনশাল্লাহ বিকালবেলা দেখা হবে। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।